শুভ দুপুর সবাইকে। আজকে আমরা যে সাবজেক্টটি আমাদের সেটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলের আমরা যে লেকচারটি পড়বো সেটা হচ্ছে আজকে মেডিকেল টেক্সটাইল। টেকনিক্যাল টেক্সটাইলের একটি পার্ট, অত্যন্ত যুগ উপযোগী আমরা বলতে পারি, কারণ এই মুহূর্তে মেডিকেল টেক্সটাইলের যে জামানা চলছে বা মেডিকেল টেক্সটাইলের যে চাহিদা, তো সেটা সর্বোপরি সম্পর্কে। তো মেডিকেল টেক্সটাইল সম্পর্কে আজকে আমরা জানবো। আমি শেয়ার করছি একটি স্ক্রিন সবার সাথে। সবাই দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, জি মনে স্যার, হয় দেখতে পাচ্ছি একদম সাউন্ড ক্লিয়ার আছে স্যার। ওকে। তো আজকে যে লেকচারটি আমরা দেখব সেটা হচ্ছে মেডিকেল টেক্সটাইল। সো হোয়াটস অ্যাবাউট মেডিকেল টেক্সটাইল সম্পর্কে যদি আমরা বলি, এর আগে আসলে আমাদের প্যান্ডামিকের আগে সেভাবে ধারণা ছিল না, যদিও মেডিকেল টেক্সটাইল অনেক পুরনো একটি টার্ম এবং অনেক দিন থেকেই চলে আসছে। কিন্তু মেডিকেল টেক্সটাইলের সাথে এইভাবে পরিচিতিটা আসলে আমাদের ছিল না। তো যাই হোক, আমরা সেটা শুরু করি। তো সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো সেটা জানার জন্য প্রথমেই আমাদের একটু জেনে নেওয়া দরকার যে মেডিকেল টেক্সটাইল বলতে আলটিমেট কি বোঝাচ্ছে। হুম তো আমরা যদি একটু দেখি যে কম্বিনেশন অফ টেক্সটাইল টেকনোলজি এন্ড মেডিকেল সায়েন্স হ্যান্ড রেজাল্টেড ইনটু নিউ ফিল্ড কল্ড মেডিকেল টেক্সটাইল। Combination of textile technology and medical science has resulted into a new field. দেখো, যখন কি বলা হচ্ছে আমাদের একই সাথে টেকনিক্যাল টেক্সট বলা হচ্ছে যে কি, যে টেক্সটাইলের সাথে যখন মেডিকেল টেকনোলজিটা সরি হয়ে গেল, মেডিকেল টেকনোলজিটা যোগ হচ্ছে, ঠিক আছে, তখন আলটিমেট আমাদের যে নতুন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলতেছি টেকনোলজি বা মেডিকেল টেকনোলজি। আমি তোমাদের সাথে একটা গ্রুপে মেসেজ চ্যাট বক্স খুঁজে পাচ্ছি না, একটা গ্রুপ লিংক শেয়ার করছি, সেখানে আমি তোমাদেরকে এই অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিব, সেটা তোমরা সবাই ফিল আপ করে দিও। ক্লাস শেষে আমি দিয়ে দিব, অথবা এখনই দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো তাহলে। আমাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সবাই এখান থেকে দেখে নিও। আর তোমাদের যে সেটা ইয়েতে হওয়ার কথা, কিন্তু তারপরেও যদি না হয় তাহলে এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, আমি লিংকটা দিয়েছি, সবাই পেয়েছি? একটু বলো আমাকে। অ্যাটেন্ডেন্স শিটের লিংকটা দিয়েছি। জি স্যার, আসছে। হ্যাঁ পাইছি স্যার। ওকে, ঠিক আছে, আমরা লেকচারে ফিরে যাই। তো আমাদের যেটা ছিল সে বিষয়টা হচ্ছে যে to know about the medical textile। সংজ্ঞায় যদি আমরা যাই, যে কম্বিনেশন অফ টেক্সটাইল টেকনোলজি এন্ড মেডিকেল সায়েন্স, অর্থাৎ এই দুটোর কম্বিনেশন যখন হচ্ছে তখন সেটাকে আমরা মেডিকেল টেক্সটাইল বলছি। অর্থাৎ মেডিকেল পারপাসে যখন আমরা টেক্সটাইলটাকে ইউজ করছি তখন সেটাকে আমরা মেডিকেল টেক্সটাইল বলছি। এটাকে অনেকজন অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা যদি দেখি যে মেডিকেল টেক্সটাইলের ফাইবার বেস প্রোডাক্ট এন্ড স্ট্রাকচার used in a medical environment either for treatment of injury or the provision of appropriate condition of the clinical treatment or wound or illness etc. অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্টের জন্য যখন আমরা টেক্সটাইলটা ইউজ করছি, এটা সাধারণত ফাইবার বেস অনেকভাবে বলছে। প্রিভিয়াসলি টেক্সটাইল only used as a own care products, diapers, process and outhouse and whipses and breathing marks and bending and covers, but modern science era textile materials and have been particular needs or সুইটেবল অ্যাপ্লিকেশন ফর সার্জিক্যাল অ্যাপ্লিকেশন। কি কি আমরা যদি একটুখানি জানি, এতদিন ধরে আমরা যেগুলোকে, সেগুলো হচ্ছে আমাদের ব্যান্ডেজ ছিল, তারপর সেলাই, যে সুতা, সেলাই সুতা, সুচার ছিল, তাই না? তারপর ডায়াপার্স, ন্যাপকিন, এগুলো ছিল আমাদের মেডিকেল টেক্সটাইল। এখন যুক্ত হয়েছে ফেস মাস্ক, তারপর ক্লোদিং থেকে শুরু করে নানা প্রকার অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু কাপড় চোপড়, যেগুলো বর্তমানে অনেক ফ্যাক্টরিতেও কিন্তু তৈরি করা হচ্ছে। ওকে, তো এখানে একটু আমরা দেখি যে কনস্টিটিউয়েন্টস এলিমেন্টস অফ টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইলটা আসলে কিভাবে তৈরি হচ্ছে। আমরা যদি বলি, আমাদের পলিমার অথবা ফাইবার যে কোনোটাই হচ্ছে, সেটা দিয়ে আমরা প্রথমে ইয়ার্ন তৈরি করছি। ইয়ার্নের পর সেখান থেকে যদি আমরা ইয়ার্ন তৈরি করি, সেটা দিয়ে আমরা কাপড় তৈরি করতে পারছি, ওভেন, নেটেড এন্ড ব্রাইডেড। এন্ড যেগুলো ফাইবার, পলিমার বা ফাইবার, সেগুলো দিয়ে আমরা নন ওভেন তৈরি করি। তারপর সেটা সবগুলো সম্মিলিত রূপে হলো টেক্সটাইল ম্যাটেরিয়াল। তারপর সেটাকে আমরা কি করি, প্যাকেজিং এন্ড স্টেরিলাইজেশন, জীবাণুমুক্ত করি এবং সেটা মেডিকেল টেক্সটাইল তৈরি করি স্পেশাল ফিচার যোগ করে। তো মেডিকেল টেক্সটাইলে সাধারণত কি কি ধরনের ফেব্রিক ইউজ হয় সেটা আমরা দেখলাম, যে ওভেন ফেব্রিক ইউজ হয়, নন ওভেন ফেব্রিক ইউজ হয়, ব্রাইডেড ফেব্রিক। ব্রাইডেড ফেব্রিক কোনটা? এই যে এরকম টুইল ট্যাব বা
জুতোর ফিতা আছে না সেই ধরনের। তারপরে যেটা রয়েছে আমাদের যে নিটেড ফেব্রিক রয়েছে, এগুলো সাধারণত আমাদের মেডিকেল টেক্সটাইলের জন্য ব্যবহৃত হয়। তবে বর্তমানকালীন করোনাকালীন সময়ে আমরা সবচেয়ে বেশি যেটা দেখতেছি সেটা হচ্ছে নন ওভেনের ফেস মাস্ক এবং নন ওভেনের সেফটি যে ড্রেস বা সেফটি গাউন যেটা ইউজ করা হচ্ছে সবচেয়ে বেশি। তো এই হচ্ছে আমাদের এগুলো থেকেই সাধারণত আমাদের মেডিকেল টেক্সটাইল গুলি তৈরি করা হয়। আর স্পেশাল কিছু মেডিকেল টেক্সটাইল আছে যেমন আর্টিফিশিয়াল হার্ট, কিডনি, এগুলো সাধারণত নিটেড ব্রেইডেড এগুলো দিয়ে তৈরি করা হয় এবং মাঝে মাঝে স্পেশাল কিছু রিকোয়ারমেন্টস অনুসারে কাপড় তৈরি করা হয়। ওকে, নাও ইন দ্য নেক্সট স্লাইড আমরা যদি দেখি তাহলে এসেনশিয়াল প্রপার্টিস অফ মেডিকেল টেক্সটাইল ফাইবার, আমরা যদি এসেনশিয়াল প্রপার্টিস অর্থাৎ কি কি প্রপার্টিস থাকা দরকার সেটা নিয়ে একটু আলোচনা করি। যে ফাইবার মাস্ট বি নন টক্সিক, এটা হচ্ছে প্রথম এবং প্রধান সত্য, যে আমরা যে ম্যাটেরিয়ালটা আসলে আমাদের মেডিকেল টেক্সটাইলের জন্য ইউজ করব সেটাকে আমাদের কি হতে হবে, যে নন টক্সিক হতে হবে প্রথমত। মাস্ট বি নন অ্যালার্জিক, এটা কোনো প্রকার অ্যালার্জি সৃষ্টি করবে না যে চুলকাবে বা এই ধরনের। মাস্ট বি নন সিগারোজেনেসিক, অর্থাৎ কোনো প্রকার ভয়ঙ্কর কোনো কিছু হবে না এটা দ্বারা বা এই ধরনের কোনো অ্যাডভার্স ইফেক্ট পড়বে না। মাস্ট বি এবল টু স্টেরিলাইজ উইদাউট ইম্প্যাক্টিং এনি চান্স অ্যান্ড দেয়ার ফিজিক্যাল অর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আমরা যে জীবাণুমুক্ত করব সেই আমাদের যে ফাইবারটা সেটা এই ধরনের হতে হবে যেন জীবাণুমুক্ত করতে গিয়ে আমাদের ফাইবারটার কি হয়, প্রপার্টিসটা নষ্ট হয়ে না যায়। ওকে, হোয়ার নেসেসারি বায়োডিগ্রেডেবল, অবশ্যই যেখানে দরকার সেটা বায়োডিগ্রেডেবল হবে, পচে যেতে হবে এই ধরনের। এন্ড হোয়ার নেসেসারি নন বায়োডিগ্রেডেবল, যে এরকমটা হয় না অনেক সময় আমরা এমন কিছু সেলাই অভ্যন্তরে করে দেই যে যেটা সুতাকে আসলে পরে আর বের করা হয় না। আবার কিছু আছে যেগুলো সেলাই সুতাগুলো আমরা কেটে দেই। তো এরকমটা যদি হয় যে অভ্যন্তরে যেটা করা হচ্ছে অর্থাৎ ভিতরে সেলাই, তো সেগুলোকে সাধারণত বায়োডিগ্রেডেবল হতেই হবে, পচে যেতে হবে, নাহলে সেই সুতা যদি থেকে যায় তাহলে তো সেটা বিপজ্জনক। আবার কিছু আছে যেগুলো আউটার সাইডে সাধারণত করে সেগুলো আবার কেটে দেয়, নন বায়োডিগ্রেডেবল। অর্থাৎ আমাদের যে বিষয়টা টেক্সটাইল ফাইবারকে মেডিকেল টেক্সটাইল তৈরির জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে নন টক্সিক, নন অ্যালার্জিক, নন সিগারোজেনেসিক, এবং সেটার কোনো প্রকার জীবাণুমুক্তকরণের সময় কোনো চেঞ্জ হবে না, বায়োডিগ্রেডেবল হবে এবং প্রয়োজন বোধে সেটা নন বায়োডিগ্রেডেবল হবে। বায়োডিগ্রেডেবল শব্দের অর্থ হচ্ছে পচে যাওয়া, নন বায়োডিগ্রেডেবল শব্দের অর্থ হচ্ছে পচে যাবে না, এরকমটা। সো কি কি ফাইবার সাধারণত ইউজ করা হয় মেডিকেল টেক্সটাইলের জন্য, এরকমটা কিন্তু নয় যে বিশ্ব মঙ্গল গ্রহ থেকে ফাইবার এনে মেডিকেল টেক্সটাইল তৈরি করা হয়। আমাদের নর্মাল যে ফাইবার গুলি রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আমাদের মেডিকেল টেক্সটাইল গুলি তৈরি করা হয়। কিরকম? কটন, কটন দিয়ে কি কি, সার্জিক্যাল গাউনস, বেডিং শিট, পিলো কাভার্স, ইউনিফর্ম, সার্জিক্যাল হোসিয়ারি, ভিসকোস, ক্যাপ, মাস্ক, উইপস তৈরি করা হয় সাধারণত। ওকে, তারপরে যদি আমরা দেখি পলিস্টারে কি কি, গাউন্স, মাস্ক, সার্জিক্যাল কাভার, ব্ল্যাঙ্কেট, কাভার স্টক, পলিএমাইড, সার্জিক্যাল হোসিয়ারি, পলিপ্রোপিলিন, পলিইথিলিন, এন্ড তারপর গ্লাস, ক্যাপস, মাস্ক, ইলাস্টোমার। আমরা এখন সাধারণত কি সার্জিক্যাল কাভার ড্রাপস, পলিপ্রপিলিন বা এই ধরনের যেগুলো মাস্ক ইউজ করছে এগুলো কিন্তু কটন না, বা কটন, পলিপ্রপিলিন বা পলিস্টার মিক্সড নন ওভেন এখন যেগুলো আমরা পাচ্ছি বাজারে। যে একবারে এগুলোর সমস্যা হচ্ছে যে এগুলো থেকে প্রচুর পরিমাণে তোমরা ধুয়ে দিলে একবার লক্ষ্য করবে যে প্রচুর পরিমাণে মাইক্রোফাইব্রিল বেরোয় বা ছোট ছোট ফাইবার যেগুলো আমাদের নাকের ভিতরে আসলে প্রবেশ করতে পারে, সেটা আসলে আমাদের জন্য ক্ষতিকর। সো কটন মাস্ক ইউজ করা অনেক ভালো, অথবা নিচে কটন মাস্ক দিয়ে তার উপরে আমরা যদি এই মাস্ক গুলো ইউজ করি নো ম্যাটার। ওকে, কারণ এই মাইক্রোফাইব্রিল গুলো আমাদের ভিতরে শ্বাসনালীর ভিতরে গিয়ে ব্রঙ্কিওটিসে গিয়ে আটকে যায় বা এই ধরনের সমস্যার সৃষ্টি করে। ক্লাসিফিকেশন অফ দ্য মেডিকেল টেক্সটাইল আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কমিডিটি ফাইবার এন্ড স্পেশালিটি ফাইবার। নর্মাল যে সমস্ত ফাইবার সাধারণত টেক্সটাইল ম্যাটেরিয়ালের জন্য আমরা ইউজ করি সেটাকে আমরা বলতেছি কমিডিটি ফাইবার, লাইক ন্যাচারাল এন্ড রিজেনারেটেড ফাইবারস লাইক সিল্ক, ভিসকোস, সিল্ক, কটন, ভিসকোস। আগে কিন্তু সিল্ক ইউজ করা হতো সেলাই অর্থাৎ কেটে গেলে সেলাই করার জন্য। হ্যাঁ, সিনথেটিক ফাইবারের মধ্যে রয়েছে পলিস্টার, পলিপ্রপিলিন, পলিএমাইড, কার্বন, গ্লাস, ইলাস্টোমার ইত্যাদি। এখন একটু আসি স্পেশালিটি ফাইবার, অর্থাৎ স্পেশাল ভাবে স্পেশাল পারপাসের জন্য সাধারণত আমাদের স্পেশালিটি ফাইবার তৈরি করা হয়। তো এগুলো কি কি সাধারণত আমরা যদি এখন একটু দেখি, কোলাজেন, ক্যালসিয়াম, জিনেট, কাইটিন এবং কাইটোসন থেকে কিছু ফাইবার তৈরি করা হয়। কোলাজেনটা কি? কোলাজেনটা হচ্ছে যে ইজ এ অ্যাবান্ডান্ট প্রোটিন ইন ম্যামালস, আসলে সাধারণত প্রাণীর শরীরে যারা স্তন্যপায়ী প্রাণী তাদের শরীরে এই প্রোটিনটা কোলাজেনটা পাওয়া যায়। ইট ইজ অ্যাভেলেবল ইন ফাইবার ফ্রম
কোলাজেন ফাইবার হয় নিউজ সুসার, ইউজুয়ালি স্ট্রং সিল্ক এন্ড বায়োডিগ্রেডেবল। তো এই কোলাজেন গুলি সাধারণত প্রাণীর শরীর থেকে বের করে এটা দিয়ে আমাদের শরীরে যে সেলাই করা হয়, অর্থাৎ কোথাও কেটে গেলে সেলাই করে না, তো সেই সেলাই সুতা তৈরি করা হয় এই কোলাজেন দিয়ে। তো এই কোলাজেনটা সাধারণত বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটা শক্তিশালী সিল্কের মতো এবং একই সাথে বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পচে যায় শরীরের ভিতরে বা মিশে যায়। আমাদের শরীরেও কিন্তু কোলাজেন রয়েছে। তো তোমরা লক্ষ্য করলে দেখবা যে আমরা ওই যে ইয়ে মাছ আছে না তোমাদের, এটা ইয়ে প্রচুর পরিমাণে তেলাপিয়া, তেলাপিয়া মাছ প্রচুর পরিমাণে খাই আমরা। সেই তেলাপিয়া মাছের যে ছাল রয়েছে, সেই ছাল দিয়ে কিন্তু ওন ড্রেসিং করা হয়, অর্থাৎ পুড়ে যাওয়া বা এই ধরনের ক্ষতস্থান কিন্তু এটা দিয়ে সারিয়ে তোলা হয় দ্রুত। তো এখানেও কিন্তু একই ধরনের কোলাজেন। ওকে, ক্যালসিয়াম এলিজিনেট কি? ক্যালসিয়াম এলিজিনেট হচ্ছে যে একটা ব্রাউন সিওড অর্থাৎ সামুদ্রিক আগাছা থেকে দিস ফাইবারস এর হেলিং প্রপার্টিজ উন্ড ড্রেসিং মেড ফ্রম সাস ফাইবার আর নন টক্সিক এন্ড বায়োডিগ্রেডেবল। সাধারণত আমাদের যে ক্ষত স্থান সেটা ড্রেসিং করতে বা সেটার প্রিপারেশন করতে, সেলাই করতে এই ধরনের ক্যালসিয়াম এলিজেট ফাইবার বা ক্যালসিয়াম এলিজেটের ফেব্রিক বা ব্যান্ডেজ ইউজ করা হয়। কাইটিন, দেখো কাইটিন এবং কাইটোসান প্রচুর পরিমাণে এখন অনেক বেশি আলোচিত। এটা হচ্ছে পৃথিবীতে সেলুলোজের পরেই মোস্ট অ্যাবান্ডেন্ট ন্যাচারাল পলিমার, অর্থাৎ সবচেয়ে বেশি পাওয়া যায় পলিমার হিসেবে, এবং সেটার সবচেয়ে গুণাবলী হচ্ছে যেটা নন টক্সিক এবং একই সাথে এগুলো শরীরের প্রতি এবং পরিবেশের প্রতি কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ এটা শরীরের জন্য হুমকি স্বরূপ নয় ইউজ করা। এটা সাধারণত কথা থেকে পাওয়া যায় যে কাইটিন ইজ এ পলিস্যাকারাইড দ্যাট ইজ অবটেইনড ফ্রম দ্য ক্রাব এন্ড শ্রিম্প শেল। আমাদের বিভিন্ন প্রকার ক্রাব যেমন কাঁকড়া, চিংড়ি এ ধরনের ইয়ে থেকে, শেল থেকে অর্থাৎ খোলস থেকে আমরা সাধারণত এই কাইটিনটা পেয়ে থাকি। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি, সোডিয়াম অ্যাসিটালাইজেশন করে বের করা হয়। এটা প্রসেস অনেক সহজ। ওকে, সেটা নিয়ে হয়তো আরেকদিন আলোচনা করব যদি আমরা কোনোদিন নর্দানে এই ধরনের ইয়েতে যাই যে কাইটিন উৎপাদন করে আমরা সেটা দিয়ে কাজ করব, সেদিন হয়তো আলোচনা করা যাবে। সো এতটুকু জেনে রাখো যে এই কাঁকড়া চিংড়ির খোসা থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ট্রিটমেন্ট করে সাধারণত কাইটিন তৈরি করা হয়, এমন কিছু না কিন্তু। সো ইট ইজ অ্যান এক্সেলেন্ট অ্যান্টি থার্মোজেনেসিক এবং ক্যারেক্টারিস্টিক্স। যে অ্যান্টি থার্মোজেনেসিক বলতে অনেকগুলো বিষয় বোঝাচ্ছে, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল থেকে শুরু করে। সো ইট ক্যান বি অ্যাবজর্ব বাই বডি অ্যান্ড প্রমোট হেলিং। এটা সহজেই শরীর কর্তৃক অ্যাবজর্ব হয় এবং হেলিং, আমাদের সাধারণত হেলিং এ কাজ করে। প্রমোট অর্থাৎ ক্ষতস্থান দ্রুত শুকাতে এবং রিকভার করতে। আর্টিফিশিয়াল স্কিন মেড ফ্রম কাইটিন নন ওভেন ফেব্রিক এন্ড সিমুলেট নিউ স্কিন ফর্মুলেশন। আমাদের স্কিন সার্জারির ক্ষেত্রে আমাদের যে স্কিন তৈরি করা হয়, সাপের না হয় খোলস আছে, আমাদের খোলস কি চেঞ্জ করা যায়? অথবা তোমরা দেখবা যে মানুষের কোন স্থানে পুড়ে গেলে সেই স্থানে শরীরের অন্য জায়গার চামড়া কেটে নিয়ে এসে সেখানে কিন্তু লাগিয়ে দেয়, তাই না? যে স্কিনটাকে কিন্তু দরকার, সেই ধরনের আর্টিফিশিয়াল স্কিন কিন্তু এই ধরনের কাইটোসান বা কাইটিন থেকে তৈরি করা হয়, যার কারণে কিন্তু অন্য জায়গার শরীরের চামড়া কেটে এনে লাগানো কিন্তু প্রয়োজন নাই। কাইটোসন, কাইটিন থেকে সাধারণত কাইটিন সরাসরি পাওয়া যায় এবং কাইটোসনকে আরেকটু মডিফিকেশন করে কাইটিন থেকে কাইটোসন পাওয়া যায়, যে বললাম অ্যালকালি ট্রিটমেন্ট করে। সো সেটাও ক্যান বি স্পান ফিলামেন্ট এন্ড স্ট্যান্ড ফাইবার সিমিলার ভিসকোস রেয়নের মতোই কাজ করা যায়। ড্রাগ রিলিজ মেমব্রেন, এটা দিয়ে বিভিন্ন প্রকার ড্রাগ আমরা যদি রিলিজ করতে চাই সেটাও কিন্তু করতে পারি। সো এই যে স্পেশালিটি ফাইবার, কোলাজেন, ক্যালসিয়াম এলিজেট, কাইটিন এবং কাইটোসন প্রচুর এবং ব্যাপক পরিমাণে মেডিকেল টেক্সটাইলে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কিন্তু ম্যাটেরিয়ালস গুলো টেক্সটাইল ফাইবার হিসেবে বা ফেব্রিক হিসেবে কিন্তু আমরা তৈরি করছি। সো প্রপার্টিস অফ এ টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল ফাইবার কি? মেডিকেল টেক্সটাইলের কি কি ধরনের তাহলে প্রপার্টিস থাকতে পারে? বলা হচ্ছে যে মেডিকেল টেক্সটাইল মাস্ট বি নন টক্সিক এন্ড নন অ্যালার্জিক। একই কথা বারবার। সো ইট ইজ নট। হ্যালো হ্যালো, কোনো সমস্যা? এনিওয়ান প্লিজ? হ্যালো, কোনো সমস্যা? আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, জি স্যার স্যার, বলেন ঠিক স্যার, আছে। ঠিক আছে স্যার, শুনতে পাচ্ছি। ওকে, মানে সাউন্ড কি কম হচ্ছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, সো ইট মাস্ট বি কম্প্যাটিবল উইথ মোস্ট লিভিং সিস্টেম। আমাদের যে লিভিং সিস্টেম সেটার সাথে কম্প্যাটিবল হতে হবে, অর্থাৎ কোনো সাইড এফেক্ট পড়া যাবে না। শুড বি স্টেনলেস উইদাউট ইম্প্যাক্টিং এনি চেঞ্জ, যেটা বললাম ফিজিক্যাল কেমিক্যাল, অর্থাৎ ফাইবারের ক্ষেত্রে যে প্রপার্টিজ কথাগুলি সেগুলো তো একইভাবে মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রেও প্রযোজ্য। ওকে, সো ইফ নেসেসারি ভার্সেটাইল, দে আর ফিজিক্যাল লাইক পাউডার ফ্রম ইকুয়াস ফ্রম ফিল্ম ফাইবার স্পঞ্জেস এক্সেট্রা। শুড বি এনাফ লাইটনেস, স্ট্রেংথ, ইলাস্টিসিটি, সফটনেস ইত্যাদি, এগুলো থাকতে হবে। ক্লাসিফিকেশন অফ মেডিকেল টেক্সটাইলকে আমরা যদি একটু বিভক্তিকরণের দিকে যাই, ক্লাসিফিকেশনে যাই, তাহলে সেটার ইন্ডিউসের উপর বেস করে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হেলথ কেয়ার এন্ড হাইজেনিক,
নর্মাল যে আমাদের হেলথ কেয়ার এবং হাইজেনিকের জন্য রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে সার্জিক্যাল, অর্থাৎ সার্জিক্যাল ব্যাপার স্যাপার ইমপ্লান্টেবল এবং নন ইমপ্লান্টেবল রয়েছে। ইমপ্লান্টেবলের ভিতরে রয়েছে আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলি, যেমন হার্ট, কিডনি, হ্যাঁ, এ ধরনের। নন ইমপ্লান্টেবল যেগুলো রয়েছে সেগুলো বাইরের বিষয়গুলি রয়েছে। অ্যান্ড এক্সট্রা কার্পল যেগুলো রয়েছে, যে এই কার্পোরাল যে সমস্ত ডিভাইস সেগুলো তৈরি করার জন্য আমাদের যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল তৈরি করা হয় সেগুলোকে বলছি বা সেগুলোকে বোঝাচ্ছি। ওকে, টার্ম গুলো হয়তো বুঝতে পারছো না, চলো একটু ডিটেলস আলোচনা করি, তাহলে পুরোটাই বোঝা যাবে। ওকে, ক্লাসিফিকেশনে আমরা প্রবেশ করি। হেলথ কেয়ার অ্যান্ড হাইজেনিক প্রোডাক্টস, নর্মালি হেলথ কেয়ার এবং হাইজেনিক প্রোডাক্টস বলতে যেগুলো বোঝাচ্ছে সেগুলো হচ্ছে, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ছবিটা দেখলেই আসলে সেটা সম্পর্কে অনেকটাই বোঝা যায় যে হেলথ কেয়ার অ্যান্ড হাইজেনিক প্রোডাক্টস আর মেকিং লার্জ পোর্শন অফ দ্য মেডিকেল টেক্সটাইল মার্কেট। এটার যে মার্কেটটা সেটা কিন্তু পিপিই আমরা কিন্তু এখন রপ্তানি করছি, বাংলাদেশে কিন্তু এখন তৈরি হচ্ছে। হ্যাঁ, এটার মার্কেটটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি, কিন্তু এটার মার্কেটটা এর আগে আমাদের ছিল না। সো দ্য প্রোডাক্টস আন্ডার দিস ক্যাটাগরি ইনক্লুড দোজ ইন রেগুলার ইউজ বাই দ্য হসপিটালস, সাধারণত যেগুলো রেগুলার ব্যবহার করা হয় বাই হসপিটালস, হেলথ কেয়ার ফেসিলিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফর হাইজেনিক অ্যান্ড সেফটি পারপস। হ্যাঁ, these products are should exhibit a number of key characteristics such as cleanness, contamination free and infection control. দেখো, একটা হসপিটালের যে গাউন পরে থাকবে, হসপিটালের যে বেডশিটটা থাকবে, সেটা অবশ্যই যদি এন্টোমাইক্রোবিয়াল হয়, তারপর এন্টি সোয়েলিং হয়, তাহলে সেটা ভালো নয় কি? এবং সেটার জন্যই কিন্তু আমাদের এই টেক্সটাইলের অ্যাপ্লিকেশন গুলো। সো সার্জিক্যাল কাভার্স, বেডিং, inconvenience products, clothing and weaves যেমন টিস্যু আর come out under healthcare and hygienic products, and these products may be either washable or discarded in single use. তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, যেমন সার্জিক্যাল গাউন, ক্যাপস, মাস্ক, মাথার যে ক্যাপস, মাস্ক, সার্জিক্যাল ড্রেসেস, ড্রেপস, হসপিটাল বেডিংস, পার্সোনাল প্রোটেক্টিভ ক্লোথিং, পিপি, ইনোভেটিভ প্রোডাক্টস, উইপস এক্সেট্রা। সো আমাদের নর্মালি একটা হসপিটালে বা হেলথ পারপাসের ক্ষেত্রে নর্মাল যে ক্লোদিং গুলি ইউজ করা হয় সেগুলোকে আমরা বলছি হেলথ কেয়ার এন্ড হাইজেনিক প্রোডাক্টস। ক্লিয়ার? তাহলে কি কি? সার্জিক্যাল গাউন, মাস্ক, ক্যাপ, ড্রেস, বেডশিট, হ্যাঁ, প্রোটেক্টিভ ক্লোথিং, তারপর উইপস, টিস্যু বা স্যানিটারি ন্যাপকিন, such likes are healthcare and hygienic products. All are from the textile materials. Okay, তাহলে পরের স্লাইডে আমরা একটু দেখবো। এই স্লাইডটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেহেতু আমরা মেডিকেল টেক্সটাইল সম্পর্কে জানতে এসেছি যে হেলথ কেয়ার এন্ড হাইজেনিক প্রোডাক্ট সমূহ কি কি করছেন। দেখো, এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, এখানে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন, ফাইবার টাইপ এন্ড ম্যানুফ্যাকচারিং সিস্টেম। প্রথমে আমরা চলে আসবো সার্জিক্যাল ক্লোদিং। সার্জিক্যাল ক্লোদিং এর জন্য সার্জিক্যাল ক্লোদিং গুলো কিরকম, যেমন গাউনস, ক্যাপস, মাস্ক, কি কি দ্বারা তৈরি করা হয়? সার্জিক্যাল গাউনস, কটন, পলিস্টার, পলিপ্রোপিলিন। কি ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা কি? নন ওভেন এন্ড ওভেন। ভিসকস, ক্যাপ তৈরি করা হয় কি দিয়ে? ভিসকস দিয়ে। কি? নন ওভেন। ভিসকস, পলিস্টার, গ্লাস, মাস্ক, ফেস মাস্ক, নন ওভেন। সার্জিক্যাল কাভার্স, অর্থাৎ সার্জারির সময় যে ধরনের ড্রেপস এন্ড ক্লোথেস, কিভাবে? পলিস্টার, পলিথিন, পলিইথিলিন, নন ওভেন এবং ওভেন, দুটোই করা হয়। বেডিং, যেটা হসপিটালের বেডে থাকে, যেমন ব্ল্যাঙ্কেট, শিটস, পিলো কেসেস, অর্থাৎ বালিশ টালিশ বা এগুলো, সেগুলো কিভাবে হচ্ছে? আমরা যদি বলি যে কটন, পলিস্টার, ওভেন এন্ড নিটেড, শীট গুলো কটন, ওভেন, কটন, ওভেন। ক্লোদিং, ক্লোদিং এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ইউনিফর্মস এবং প্রোটেক্টিভ ক্লোদিং, কটন, পলিস্টার, ওভেন, পলিস্টার, পলিপ্রোপিলিন, আমরা যেগুলো এখন ইউজ করি পিপি, সম্পূর্ণটাই নন ওভেন। আমাদের দেশে তো ল গ্রেডের নন ওভেন দিয়ে বানানো হয়, এখন দেখি হাজার রকমের পিপি বেরোচ্ছে। যাই হোক, ইনকন্টিনিয়েন্স এন্ড ডায়াপার শীট হিসেবে যারা, যেমন কাভার স্টক, অ্যাবজর্বেন্ট লেয়ার, আউটার লেয়ার, অর্থাৎ বিশেষ করে বৃদ্ধ বা শিশুদের ক্ষেত্রে যে ডায়াপার, যেগুলো পলিস্টার, পলিপ্রোপিলিন, উড স্টাফ, কি সুপার অ্যাবজর্বেন্টস, পলিইথিলিন। দেখো, এটার একটা বৈশিষ্ট্য হওয়া উচিত যে এগুলো অ্যাবজর্বেন্ট ক্ষমতা বেশি, অর্থাৎ শোষণ ক্ষমতাটা বেশি, সেটাকে সেজন্য বলা হচ্ছে যে সুপার অ্যাবজর্বেন্টস। সবগুলো নন ওভেন, নন ওভেন, নন ওভেন। অ্যান্ড ক্লথস আর উইপস, যেগুলো টিস্যু আর কি, ভিসকস দিয়ে তৈরি করা হয় সাধারণত, নন ওভেন। আমাদের যে টিস্যু, আমরা টিস্যু ইউজ করি না, দিস ইজ অলসো এ টেক্সটাইল প্রোডাক্ট। ওকে, তারপরে সার্জিক্যাল হোসিয়ারি, পলিএমাইড, পলিস্টার, কটন, ইলাস্টোমারিক ইয়ার্ন। হোসিয়ারি, সার্জিক্যাল হোসিয়ারি কি, যারা সার্জারির সময় আসলে ভিতরে ইনার হিসেবে ইউজ করে, যেমন হোসিয়ারি বলতে আমরা কি গেঞ্জি বুঝাই বা আন্ডারওয়্যার বুঝাই, এ ধরনের যে ম্যাটেরিয়ালস গুলো।
সেটা সাধারণত নিটেড হয়ে থাকে। ওকে, তো এই চারটা ভালো করে পড়তে হবে আসলে কোনটা কিভাবে তৈরি হয়। ওকে, আমরা এখন একটু সার্জিক্যালে চলে যাব। আমাদের সেকেন্ড ধাপ যেটা, সেটা সার্জিক্যাল মেডিকেল টেক্সটাইল আর ইমপ্লান্টেবল আর নন ইমপ্লান্টেবল। তো দুটো ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমরা চলে আসি, প্রথমেই চলে আসি আমরা স্যার ইমপ্লান্টেবল। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো, মানে হঠাৎ করে স্যার বলে তারপর আর নাই কেন? সবাই তো অপেক্ষা করছে, বলো বক্তব্য কি। ওকে, implantable medical textiles are so those are designed and functioning within the body. So this rise the number of chronic diseases including coronary heart disease, cholesterol, hypertension, and positively influence demand of medical textile in terms of implantable goods segment. Implantable materials have wide range of restorative use. Example, they may be replaced damaged body vessels, structure wounds, sustain artificial skin or replace damaged heart vessel ক্ষেত্রে সাধারণত আমরা ইউজ করে থাকি। সো বায়োকম্প্যাক্টেবিলিটি টু মেটাল ইজ ইম্পেক্টেবল, কারণ আমরা যেহেতু ভিতরে অভ্যন্তরে ইউজ করব। সুইটেবল ফর implantable devices such as making the textile material into 2 or 3 dimensional structure due to desired microscopic structure and surface design. Implantable material অর্থাৎ যেগুলো বহির, এখানে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ অভ্যন্তরে এবং ভিতরে এবং বাইরে। যেগুলো অভ্যন্তরে ইউজ করা হবে, যে সমস্ত মেডিকেল টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলি, সেগুলোকে আমরা বলতেছি ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল। আমরা পাশের পরের স্লাইডের চিত্রগুলো দেখলে বুঝতে পারবো। ওকে ওকে, তাহলে আমরা একটু দেখি যে এক্সাম্পলস হিসেবে কি ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যেমন সুচার্স, যেটা সেলাই সুতা, অর্থাৎ বডি সেলাই করে আর কাপড় সেলাই করা সুতা নয়। আর্টিফিশিয়াল স্কিনস, সুচার্স, আর্টিফিশিয়াল স্কিনস। আই কন্টাক্ট লেন্স, যেটা আমরা ইউজ করে থাকি। আর্টিফিশিয়াল লিগামেন্ট, অর্থাৎ আমাদের শরীরের যে রগ বলি আমরা, বলি না যে লিগামেন্টস গুলি রয়েছে, টেন্ডন এন্ড লিগামেন্টস। সো দিস আর ফ্রম দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল, সাধারণত নিটেড এবং ব্রাইডেড হয়ে থাকে। লিগামেন্ট, অর্থোপেডিক ইমপ্ল্যান্টস, অর্থোপেডিক যে আমাদের কার্পা, আমাদের ভিতরে শরীরের যে মনে কোনো কি বলবো কঙ্কাল, যেটাকে বলে কঙ্কালের বিভিন্ন পার্টস গুলি রয়েছে, অর্থাৎ স্ট্রাকচারটা, সেটার অর্থোপেডিক কোনো চেঞ্জ করতে হলে, ইমপ্লান্টেশন করতে হলে, সেগুলো সাধারণত টেক্সটাইল ম্যাটেরিয়াল। অ্যান্ড কার্ডিওভাস্কুলার যে কার্ডিওভাস্কুলার যে অর্থাৎ হৃৎপিণ্ডের যে ব্যাপারগুলি রয়েছে, এখানে কোনো কিছু চেঞ্জ বা ইমপ্লান্টেশনের জন্য সাধারণত আমরা যে ধরনের মেডিকেল টেক্সটাইল ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলছি ইমপ্লান্টেবল, অর্থাৎ শরীরের বহির্ভাগে নয়, অভ্যন্তরে ব্যবহারের জন্য আমরা যেটা ইউজ করে থাকি। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল কোনগুলি, যে যেমন সেলাই সুতা, আর্টিফিশিয়াল স্কিন, আই কন্টাক্ট লেন্স, কার্ডিওভাস্কুলার ইমপ্ল্যান্টস অর্থাৎ শিরা ধমনী, অর্থোপেডিক ইমপ্ল্যান্টস, এবং সেই সাথে আর্টিফিশিয়াল লিগামেন্ট, যে অনেকের এই যে লিগামেন্ট ছিঁড়ে যায়, তোমরা অনেকেই জেনে থাকবে যে এই লিগামেন্ট গুলি সাধারণত টেক্সটাইল ম্যাটেরিয়াল, সাধারণত ব্রাইডেড হয়ে থাকে। ওকে, তো প্রপার্টিস কিছু রয়েছে, যেমন অব ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইলের কিছু প্রপার্টিস থাকতে হয়। সেই প্রপার্টিস গুলো কি কি যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে পোরোসিটি। পোরোসিটি মানে কি? মানে হচ্ছে গ্যাপ, ছিদ্রময়তা বা ছিদ্রতা। বলা হচ্ছে ডিটারমাইন দ্য রেট অফ হিউম্যান টিস্যু উইল গ্রো এন্ড এনক্যাপসুলেট দ্য ইমপ্লান্ট. Small circular fibers are better encapsulated with human tissue than larger fiber and irregular cross section সাধারণত পোরসিটি থাকতে হয় এরকম, যে ফাঁপা জায়গা, অর্থাৎ আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেটার জন্য থাকে। দ্য ফাইবার এন্ড কনস্টিটিউশন polymer must not release toxic substance করবে না, and they free from surface contaminants such as lubricant, sizing agent কোনো প্রকার লাগবে না। ফাইবার শুড বি biodegradable। অবশ্যই সুচার্স নিড সাফিসিয়েন্ট টেনজাইল স্ট্রেংথ, আমরা যেটা দিয়ে সেলাই করব। গুড নটিং স্ট্রেংথ, অর্থাৎ আমরা যে নটটা দেই, সাধারণত দেখবে ডাক্তার গুলো কি করে, অনেক সহজেই নট বা গিটটা দিয়ে দেয়, আমরা কিন্তু সেটা পারি না। বা এখানে যদি সাফিসিয়েন্ট পরিমাণ নটিং স্ট্রেংথ না থাকে তাহলে তো হবে না। কমপ্লিটলি বায়োডিগ্রেডেবিলিটি, তারপর স্টেরাইলিটি অর্থাৎ জীবাণুমুক্ততা, নন অ্যালার্জিক। ফার্দার ইমপ্লান্টস স্ট্রাকচার ম্যাটেরিয়াল শুড মিমিক ডিফারেন্ট বায়োলজিক্যাল টিস্যু, মাসল, টেন্ডনস, লিগামেন্ট ইত্যাদি তৈরি করা হয়। তো এগুলোর এই প্রধান বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। আর্টিফিশিয়াল অফ, আমরা যদি বলি যে কিসের, আর্টিফিশিয়াল লিগামেন্টস এর ক্ষেত্রে যদি আমরা বলি, মাস্ট হ্যাভ দ্য লাস্ট 3 ইম্পর্টেন্ট প্রপার্টিস। কি কি? লিগামেন্ট যখন আমরা তৈরি করব, আমাদের পায়ের, হাতের রগের যে টেনজাইল স্ট্রেংথ থাকতে হবে, হাই ইলংগেশন এন্ড রাইট স্টিফনেস। আমাদের কি একাধারে সেটার শক্ত হতে হবে এবং একই সাথে সেটা ইলংগেশন হবে, অর্থাৎ টানলে বাড়বে বা আবার ছেড়ে দিলে কমে যাবে।
রাইট স্টিফনেস অর্থাৎ যে ভঙ্গুরতা স্টিফ হতে হবে আবার একটু। সো আইডিয়াল ভাস্কুলার গ্রাফট সিমিলারলি আদার ইমপ্লান্টেবল শুড নন সাইটোসিক টক্সিক যেটা শুড নট ট্রিগার এন্ড নেটিভ ইমপ্যাক্ট রেসপন্স এন্ড দেয়ার সিমিলার মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, যে বিষয়গুলি আমাদের থাকতে হচ্ছে। অর্থাৎ এটা যেন আমাদের শরীরের অভ্যন্তরে গিয়ে কোনো প্রকার ক্ষতির সৃষ্টি না করে, এবং যেটার জন্য তৈরি করছে সেটার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেয়। যেমন লিগামেন্টের ক্ষেত্রে স্ট্রেংথ বেশি, তারপর আমরা যদি ভাস্কুলার সিস্টেম কার্ডিওলজির ক্ষেত্রে তখন সেখানে রক্ত চলাচল করবে সেটার ক্ষেত্রে। সো এই ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালস গুলো কোথা থেকে তৈরি হচ্ছে এবং কি কি দ্বারা তৈরি হচ্ছে সেটার ক্ষেত্রে যদি একটু বলি, আমরা সুচার যেগুলো সেলাই সুতা অর্থাৎ আমাদের বডির সেলাই অর্থাৎ দুটো বডির যে পার্ট কেটে যায় সেই ক্ষেত্রে আমরা বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল দুটো ভাগে ভাগ করছি। প্রথমত বায়োডিগ্রেডেবল এর ভিতরে কোলাজেন, পলিএকটাইলেট, পলিগ্লাইকোলাইট। আমরা এতদিন হয়তো জানতাম অনেকেই অথবা অনেকেই জানতাম না যে আমাদের ডাক্তারি যে সুতাগুলো সেগুলো সাধারণত কি দিয়ে তৈরি করা হয়। পলিএমাইড, পলিস্টার, এটা সাধারণত মনোফিলামেন্ট এবং ব্রেইডেড হয়ে থাকে। পলিএমাইড, পলিস্টার, পেট, পলিস্টার, স্টিল, মনোফিলামেন্ট এন্ড ব্রেইডেড। যেগুলো সাধারণত কেটে ফেলতে হয় সেগুলো সাধারণত আমরা দেখবো যে পলিএমাইডের, পলিস্টারের, যাদের একটু জ্ঞান আছে এই সম্পর্কে তারা হয়তো বুঝতে পারছো যে কি কি সুতা তোমরা হাতের কাছে থাকলে দেখতে পারো। সফট টিস্যু ইমপ্লান্টস, আমাদের যখন এ ধরনের কোনো সফট টিস্যু আমরা চেঞ্জ করব ইমপ্লান্টেশন করব তখন সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল টেন্ডন, আর্টিফিশিয়াল লিগামেন্ট। টেন্ডন এবং লিগামেন্ট আমি নিশ্চয়ই বুঝাতে পারছি যে রাবারের মতো আমাদের শরীরের যে টেন্ডন এবং লিগামেন্ট, শিরা উপশিরা ঠিক বলা যাবে না, যে যেটার কারণে আমরা নাড়াচাড়া করতে পারছি হাত পা সেগুলো, এবং সেটার যে ব্যালেন্সটা আমাদের যে ব্যালেন্সটা অর্থাৎ কি বলবো যে রাবারের মতো যে ব্যালেন্সটা বজায় রাখছে সেটাই কিন্তু আর্টিফিশিয়াল লিগামেন্ট এবং টেন্ডনের কাজ। তো সেটা সাধারণত পেট, পলিস্টার, পলিঅ্যামাইড, সিল্ক, পলিইথিলিন, তারপর রয়েছে এটা ওভেন ব্রাইডেড হয়ে থাকে, পলিস্টার কার্বন ব্রাইডেড হয়ে থাকে। আর্টিফিশিয়াল সার্টিয়েলেজ যদি আমরা বলি যে লো ডেনসিটি পলিইথিলিন, নন ওভেন। তারপর আর্টিফিশিয়াল স্কিন আমরা কাইটিন থেকে তৈরি করি, কাইটোসন থেকে। আই কন্টাক্ট পলিমিথাইল অ্যাক্রাইলেট সিলিকন থেকে তৈরি করা হয়। মনে রাখো আর্টিফিশিয়াল করোনা বা লেন্স, কোলাজেন, এগুলো থেকে তৈরি করা হয় যে লেন্সটা রয়েছে। তারপর অর্থোপেডিক ইমপ্লান্টেশন ক্ষেত্রে আমরা যদি বলি আর্টিফিশিয়াল জয়েন্টস এন্ড বোনস, আমাদের যে হাড় ক্ষয়ে যায় অনেকের, সিলিকন, পলিএকটাইল, পলিইথিলিন এক্সেট্রা। ভাস্কুলার গ্রাফটস এর কথা যদি বলি এন্ড হেলথ ভালভস এর কথা যদি বলি, হার্ট ভালভস অনেকের নষ্ট হয় না, পলিস্টার, পিপি, পলিস্টার, নিটেড এন্ড ওভেন, নিটেড হার্ট ভালভ, এগুলো তৈরি করা হয় সাধারণত এই সমস্ত ফাইবার দিয়ে এবং এই ম্যানুফ্যাকচারিং সিস্টেমে। ওকে, তারপরে যদি আমরা দেখি আমাদের নন ইমপ্লান্টেবল যদি আমরা চলে আসি, অর্থাৎ যেগুলো সাধারণত বাইরে বডির বাইরে আমরা ইউজ করে থাকি সেগুলোকে নন ইমপ্লান্টেবল বলছি। যেমন নন ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইল আর used on the skin or may not be contact with it and are not meant to be used in body. So the material need to be essential, sterile, lane free, non-toxic, surgical dressing. ওকে, অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি, যেমন অ্যাবজর্বেন্ট প্যাড। অর্থাৎ অ্যাবজর্বেন্ট প্যাডটা কি, অর্থাৎ কোনো এখানে তোমার মনে করো রস বেরোচ্ছে কোনো ঘা থেকে অথবা কোনো কাটা জায়গা থেকে, সেটাকে এই টিস্যু বা টিস্যু জাতীয় এই ধরনের প্রেস করলে সেটা অ্যাবজর্ব করে নিবে সেই রসটাকে। ব্যান্ডেজেস, আমাদের খুব কমন পরিচিত ব্যান্ডেজেস। এডহেসিভ ট্যাপ, যে ট্যাপ সাধারণত আমরা ইউজ করে থাকি। তারপর প্লাস্টার, এই যে হাতে হাত ভেঙে গেলে বা এই ধরনের। তারপর গজ কাপড় আমাদের ব্যান্ডেজের জন্য স্যার ব্যবহৃত হয়। হ্যাঁ, ইলাস্টেড ব্যান্ডেজেস এক্সেট্রা। আরে বক্তব্য বলো, তারপর স্যার বলে তারপর কি কোশ্চেন বলো, কোশ্চেন কি বলো। বললাম, স্যার ওই যে স্যার আমাদের যে আগের শীটটা দিয়েছিলেন ওটা আমাদের সাপোর্ট করছে না, যদি পিডিএফটা দিতেন তাহলে একটু ওকে, ভালো হতো। আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আজকে থেকে পিডিএফ দেওয়া শুরু করেছি, এখন থেকে পিডিএফ পাবে। ওকে, আমাদের সময় কম, এটার কেটে গেলে আবার জয়েন করবো তোমরা। ওকে, এরপরে যদি আমরা দেখি প্রপার্টিস অফ নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালের, তাহলে প্রপার্টিস গুলি কি ধরনের হওয়া উচিত আমরা সংক্ষেপে যদি দেখার চেষ্টা করি একটু, তাহলে কি ফ্লেক্সিবল, ব্রেথেবল, কমফোর্টেবল এন্ড সফট ম্যাটেরিয়াল। And healing properties regulate many of the substances with applied and added dressing, closing mechanical injury and granulate wound, and low adherence. মনে করো যে তোমার যে ব্যান্ডেজ তুমি করেছো সেটা আর খুলতেছে না, তাহলে তো সেটা বিপত্তি বেঁধে যাবে। স্টেবল স্পাইরাল স্ট্রাকচার, ইজি পেনিট্রেশন উন্ড এক্সিকিউট ইন দ্য অ্যাবজর্বিং ড্রেসিং। ওকে, তো সংক্ষেপে যদি আমরা পরের স্লাইডে চলে যাই, তোমার কথা বোঝা যাচ্ছে না, কে কি বলতেছো?
তো নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যদি এই চারটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি, যে ওন্ট কেয়ার অর্থাৎ আমাদের যে কেটে গেলে বা সেই ক্ষেত্রে কি কি হয়, সব যেমন অ্যাবজর্বেন্ট প্যাড, উড কন্টাক্ট লেয়ার, বেস ম্যাটেরিয়াল, কটন ভিসকস, নন ওভেন, সিল্ক পলিয়ামাইড ভিসকস পলিথিন, নিটেড নন ওভেন, ভিসকস প্লাস্টিক ফিল্ম নন ওভেন। ব্যান্ডেজেস এর ক্ষেত্রে সাধারণত আমরা কি ইউজ করি, সিম্পল ইলাস্টিক or ইলাস্টিক, ইনইলাস্টিক, ইলাস্টিক, কম্প্রেশন, অর্থোপেডিক। সবার ক্ষেত্রে যে সমস্ত ফাইবার যেমন পলিয়ামাইড, অর্থোপেডিক, কটন, ভিসকস, ইলাস্টোমারিক এবং সেটার ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া। একই সাথে প্লাস্টার যেগুলো আমরা করে থাকি যে ব্যান্ডেজ গুলো দিয়ে, সেটা সাধারণত ভিসকস, প্লাস্টিক ফিল্ম, কটন, পলিস্টার, গ্লাস, পলিপ্রোপিলিন এক্সেট্রা। নিটেড ওভেন, নন ওভেন সবটাই হতে পারে। গজ কাপড় যেগুলো সাধারণত কটন, ভিসকস। আমরা কখনো পলিস্টারের গজ কাপড় কিন্তু দেখি না। নন ওভেন, ওভেন দুটোই হতে পারে। অ্যান্ড লিন্ট যেটা কটন থেকে পাওয়া যায় সেটা সাধারণত কি ওভেন ফেব্রিকের জন্য। তারপর ওয়েডিং, ভিসকস, কটন, লিন্টার্স, উড পাল্প এক্সেট্রা নন ওভেন তৈরি করা হয়। আমরা একটু পরে কেটে যাবে, এই লিংক দিয়েই আবার জয়েন করব। ওকে, নাও এক্সট্রা কার্পাল ডিভাইসেস আমরা যদি একটু বলি, যে এক্সট্রা কার্পাল ডিভাইসেস কোনগুলি। একটু আগে আমরা সার্জিক্যাল ডিভাইসের কথা বলছি, প্রথমে আমরা হেলথ কেয়ার ডিভাইসে মেডিকেল টেক্সটাইলের কথা বলছি, যেগুলো সাধারণত হসপিটালে ইউজ করা হয় বা প্রোটেক্টিভ হিসেবে। তারপরে আমরা কথা বলেছি সার্জিক্যালকে দুই ভাগে ভাগ করেছি, ইমপ্লান্টেবল এবং নন ইমপ্লান্টেবল। ইমপ্লান্টেবল কোনগুলো, যেগুলো মানুষের শরীরে ব্যবহার করা হয়, ইমপ্লান্টেবল হচ্ছে বাইরের দিকে ব্যবহার করা হয়। এখন একটু আসবো আমরা এক্সট্রা কর্পোরাল ডিভাইসেস, যে এগুলো একটু বলবো যে মেকানিক্যালি এক্সট্রা কর্পোরাল মেডিকেল ডিভাইস আর মেকানিক্যাল লিমিটেশন অন অর্গান অর দ্যাট সাপোর্ট দ্য ফাংশনাল। অর্থাৎ আমাদের শরীরের যখন কোনো অর্গান চেঞ্জ করতে হবে বা কোনো অর্গান আর্টিফিশিয়ালি তৈরি করতে হবে, বা তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে এক্সট্রা কর্পোরাল মেডিকেল টেক্সটাইল বা এক্সট্রা কর্পোরাল মেডিকেল ডিভাইসেস বলবো। সো দিস ডিভাইসেস ফিল্ট্রেশন ইউনিট কি কি থাকে, আমরা ওই যে শুনেছিলাম না কবে কিছুদিন আগে যে ডক্টর শুভ কৃত্রিম কিডনি আবিষ্কার করেছে বা হার্ট আবিষ্কার করেছে। হ্যাঁ, সেখানে এই আর্টিফিশিয়াল যে হার্ট বা এই হার্টটা কি, সেখানেও কিন্তু টেক্সটাইল ফাইবার গুলো রয়েছে। সো এটা আছে ফিল্ট্রেশন ইউনিট, রিফ্লেক্টিং ইউনিট, রোল as artificial kidney, artificial liver, mechanical lungs, etc. There are mechanical textile in extracorporeal devices follow filter membrane কি কি, যেমন আর্টিফিশিয়াল কিডনি, তারপর আর্টিফিশিয়াল লিভার, মেকানিক্যাল লাংস ইত্যাদি। আমরা পেসমেকার বসাই না, পেসমেকার অনেকেই মানে জানতে পারো পেসমেকার, এটা কিন্তু দেখো ফাইবার টাইপ এন্ড ফাংশন। আর্টিফিশিয়াল কিডনি কি কি দ্বারা, হলো ভিসকস, অর্থাৎ যে ভিসকস ফাইবারটার মাঝখানে ফাঁকা আছে, হ্যাঁ সেটাকে আমরা হলো বলছি। পাটকাঠি দেখছো, পাটকাঠির মতো মাঝখানে যে, সেটাকে আমরা হলো বলছি। হলো ভিসকস, হলো পলিস্টার। রিমুভ দ্য ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য পেশেন্টস, কাজ কি সেটা করে। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল লিভার, হলো ভিসকস, সেপারেট এন্ড ডিসপোজ পেশেন্ট প্লাজমা, কাজ তো আমরা জানি। মেকানিক্যাল লাং, হলো পলিপ্রোপিলিন, হলো সিলিকন এন্ড সিলিকন মেমব্রেন থেকে সাধারণত তৈরি করা হয়। তাহলে আজকে থেকে অবশ্যই এগুলো জানবা যে টেক্সটাইলের এই সমস্ত যে অর্গানগুলো তৈরি করা যায় এবং টেক্সটাইল সাবস্টেন্স ইউজ করে এবং সেগুলো কি কি। হ্যাঁ, ওকে, এই ছিল আমাদের তিনটা, যেটা হচ্ছে যে হেলথ কেয়ার এন্ড হাইজেনিক, তারপর সার্জিক্যাল এবং এক্সট্রা কার্পল ডিভাইসেস। সো আমরা এখন একটু বেনিফিটস অফ মেডিকেল টেক্সটাইল দিয়ে শেষ করে দিব। বেনিফিটস তো আমাদের অনেক রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে যে সেই বেনিফিটস গুলোকে আমরা একটু যদি প্রত্যেকটার ক্ষেত্রে বলি, যে অ্যাডভান্টেজেস অফ হেলথ কেয়ার হাইজেনিক, তারপর অ্যাডভান্টেজেস অফ টেক্সটাইল ইমপ্ল্যান্টস। তো আমাদের যদি হেলথ কেয়ার হাইজেনিক, এই কার এটা মাইক্রোফোন একটু অফ করো, আমাদের যদি পিপি না থাকতো তাহলে তো হতোই না, তাই না? এখন তারপরে যে টেক্সটাইল ইমপ্লান্টেশন, তারপরে যদি আমরা নন ইমপ্লান্টেশন, ব্যান্ডেজ, স্কিন, আর্টিফিশিয়াল স্কিন, এক্সট্রা কার্পাল ডিভাইসেস যদি না থাকে, রিসেন্ট ডেভেলপমেন্টের ভিতরে সেরকম বর্তমানে যেগুলো নিয়ে কাজ করা হচ্ছে, যেমন টেক্সটাইল ইন্টিগ্রেটেড স্লিপ মনিটরিং সেন্সর, লাইট ইমিটিং ফেব্রিক, ফটোডাইনামিক থেরাপি, মনিটরিং বডি প্যারামিটারস, ব্রেথিং, হার্ট অ্যাক্টিভিটি ইত্যাদি। এখন কিন্তু বর্তমানে প্রচুর কাজ করা হচ্ছে মেডিকেল টেক্সটাইল নিয়ে এবং সেগুলোকে আরো ডেভেলপ করা হচ্ছে। তো এই ছিল আজকের আমাদের লেকচার। মেডিকেল টেক্সটাইল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখনই কেটে যাবে, তোমরা আবার জয়েন করো, তখন আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, কি কি সমস্যাগুলি রয়েছে সেই